দুজন রেঞ্জার, উইনস্টন এবং গ্যাভি, তারা আফ্রিকার একটা জঙ্গলে সার্ভে করতে বেরিয়েছিল। তারা একটা ছোট নৌকা করে নদী পথে যাচ্ছিল, যেখানে চারিদিকে শুধু ঘন জঙ্গল। সেখানে গ্যাভি একটা ড্রোন চালাচ্ছিল। ড্রোনটা দিয়ে সে ওই এলাকার ছবি তুলছিল। হঠাৎ করে সেখানে একটা ছোট ছেলে চলে আসে এবং সে সেই ড্রোনটাকে আঘাত করে সেটাকে ভেঙে ফেলে, যার কারণে গ্যাবির সিগন্যাল চলে যায়। এটা দেখে গ্যাবি ভাবে যে সে জঙ্গলে যাবে ড্রোনটাকে আনার জন্য, কিন্তু ওয়েস্টার্ন তাকে বাধা দেয়। গ্যাবি জোর করায় ওয়েস্টার্ন তার এরপর গ্যাবি একাই জঙ্গলের দিকে রওনা দেয়, আর ওয়েস্টার্ন তার জন্য নৌকায় অপেক্ষা করতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে ছেলেটি সেই ড্রোনটাকে নিয়ে যাচ্ছে, আর সিকিউরিটি ক্যামেরায় সে কাদা লাগিয়ে দেয়। পর গ্যাবি সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তার ড্রোনের সিগন্যাল হারিয়ে গিয়েছিল, এবং সেখানে গিয়ে সে সেই ড্রোনের একটা অংশ খুঁজে পায়। এরপর আমরা সেই লোকগুলোকে দেখতে পাই, তারা জঙ্গলে খাদ কাটছিল। তাদের মধ্যে একজনের হাতে একটা মাশরুম ছিল। সেই মাশরুমটা থেকে এক ধরনের ধুলো পুরো জঙ্গলে ছড়িয়ে যায়। গ্যাবি জঙ্গলের মধ্যে একা পথ হারিয়ে ফেলে। সে ওয়েস্টার্নকে ফোন দেয়, কিন্তু সে ফোন ধরে না। তারপর সে তার ম্যাপটা বের করে। যখন সে ম্যাপ দেখছিল, তার হঠাৎ মনে হয় যে কেউ যেন তাকে ফলো করছে। হঠাৎ করে জঙ্গলে সব অদ্ভুত আওয়াজ হওয়া শুরু হয়। গ্যাবি জলদি জলদি সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না যে সে তার নিজের মনের অজান্তেই তাদের লোকগুলোর কাদা ফাঁদের দিকে চলে যায়। গ্যাব- গ্যাবি কোনো কিছু খেয়াল না করে জঙ্গলের পথে আগাচ্ছিল, আর তখনই সে ফাঁদের সাথে ফেঁসে যায়। সে ওয়েস্টার্নকে ফোন করে, কিন্তু ওয়েস্টার্নের কোনো খবর পায় না। তখনই তার মনে হয় যে কেউ যেন পাশ দিয়ে চলে গেল। ভয় পেলেও সে তার পা থেকে কাঠের টুকরাটা বের করে ফেলে। পায়ে ব্যথা নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর সে দেখতে পায় যে জঙ্গলের মধ্যে একটা লাল আলো জ্বলছে, আর অন্যদিকে ওয়েস্টার্ন তার বন্ধুকে খুঁজতে নৌকা থেকে চারিদিকে নজর দিচ্ছিল। ক্যাবির অনেকক্ষণ কোনো খোঁজ না পাওয়ায় সে নৌকা থেকে নেমে জঙ্গলে চলে যায় ক্যাবির খোঁজ নেবার জন্য। সে বারবার ক্যাবির নাম ধরে ডাকে। এরপর সে জঙ্গল থেকে সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে ভয় পেয়ে যায় এবং কোনো কিছু খেয়াল না করে একটা জলাশয়ে পড়ে যায়। হঠাৎই সে একটা গাছের পেছনে কিছু দেখতে পায়। সে ভাবে যে ওটা ক্যাবি। সে সেটার পিছু করতে শুরু করে, আর অন্যদিকে ক্যাবি জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা ক্যাবিনে এসে পৌঁছায়। সে দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া পায় না। তারপর ক্যাবি ভিতরে চলে যায় এবং তার আঘাতে চিকিৎসা করা শুরু করে। ওয়েস্টার্ন সেই জলাশয় থেকে উঠে আসে। তারপর সে আবারও সেই আওয়াজগুলো ভয় পেয়ে সে দৌড়াতে থাকে। আর এদিকে ক্যাবি সেই ক্যাবিনেটে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে। সে দেখে যে সে বমি করছে। এটা দেখে তার অনেক অদ্ভুত লাগে। সে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে এসে দেখে যে তার সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। অন্যদিকে ওয়েস্টার্ন ভয়ে একটা গাছের পেছনে লুকিয়ে আছে। তারপরই সে তার পেছন থেকে একটা আওয়াজ আসতে শুনতে পায়। সে যখন পেছনে ঘুরে তাকায়, সে অদ্ভুত একটা মানুষ আকৃতির প্রাণীকে দেখতে পায়। ভয়ে ওয়েস্টার্ন সেখান থেকে পালিয়ে যায়। আর গ্যাবি সেই লোক দুটোকে জিজ্ঞেস করে যে তারা কারা। লোকটা নিজের নাম বলল ব্রেন্ট, এবং তার ছেলেকে স্টিফেন হিসাবে পরিচয় দিল। এরপর ব্র্যান্ড গ্যাবিকে জিজ্ঞেস করে যে তোমরা কতজন রেঞ্জার এখানে এসেছিলেন। গ্যাবি বলে যে আমরা শুধু দুজন রেঞ্জার এসেছি। এরপর ডিনারের সময় গ্যাবি লক্ষ্য করে যে সেই বাবা আর ছেলে খাবার টেবিলে বসে কিছু একটা প্রার্থনা করছে। আর দিকে ওয়েস্টার্ন জঙ্গলের ভিতরে দৌড়াতে দৌড়াতে একটা গাছের সঙ্গে ফেঁসে যায় এবং সেখানেই পড়ে যায়। তখন হঠাৎই সেই প্রাণী তার সামনে চলে আসে, আর ওয়েস্টার্নও উঠে আবার দৌড়াতে শুরু করে। ওই জন্তুটি ভয়ঙ্কর চিৎকার করছিল। শেষমেশ ওয়েস্টার্ন একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। হঠাৎ তখনই গাছের পেছন থেকে কিছু শিকড় তার দিকে আগাতে থাকে এবং তাকে আক্রমণ করে দেয়। পরদিন ব্রেন্ট গ্যাবির চিকিৎসা করার জন্য বাড়িতেই একটা গ্যাবি ঘুমাচ্ছিল, তাই সে তার ছেলে স্টিফেনকে বাকি কাজ করার দায়িত্ব দেয়। স্টিফেন এর আগে কখনো কোনো মহিলাকে দেখেনি, তাই সে গ্যাবিকে অনেক কৌতূহল নিয়ে দেখছিল। ঘুমের মধ্যে গ্যাবি আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে যে তার শরীর থেকে গাছপালা উঠছে। মুহূর্তের মধ্যে সে ঘুম থেকে উঠে পড়ে। উঠে দেখে যে সে কেবিনে সম্পূর্ণ একা।
কারণ সেই বাবা আর ছেলে জঙ্গলে গিয়েছিল শিকারের জন্য। গ্যাবি ওয়েস্টনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এবার ওয়েস্টন ফোন ধরে, কিন্তু সে কিসব অদ্ভুত ধরনের কথাবার্তা বলছিল। এরপর গ্যাবির চিন্তা অনেক বেড়ে যায়, আর সে ঘরের মধ্যেই আগুন জ্বালায়, যেন ওয়েস্টার্ন ধোঁয়া দেখে সেই পথ অনুসরণ করে তার দিকে আসতে পারে। আর অন্যদিকে সেই বাবা আর ছেলে শিকারে গিয়েছিল এবং তারা একটা বুনো শুয়োরকে মেরে ফেলে। এরপর ব্যারেন্ট শুয়োরের রক্ত তার ছেলের গায়ে লাগায় এবং প্রকৃতি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। ঠিক তখনই ব্যারেন্ট ক্যাবিন থেকে ধোঁয়া উঠতে দেখে। এটা দেখে সে দ্রুত ক্যাবিনের দিকে ফিরে আসে। ব্যারেন্ট ক্যাবিনে এসে গ্যাবির উপরে রেগে গিয়ে বলে যে দিনে আগুন জ্বালানো ঠিক, রাতে ব্যারেন্ট ক্যাবির ক্ষত জায়গার চিকিৎসা করছিল আর ক্যাবি বারবার ওয়েস্টনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সে ওয়েস্টনের কোনো সাড়া পায় না। এরপর সে ব্যারেন্টের সাথে কথা বলা শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে যে তার স্ত্রী কোথায়। ব্যারেন্ট বলে যে 13 বছর আগে হাড়ের ক্যান্সারের কারণে তার স্ত্রী মারা গিয়েছে, আর সে আগে একজন বিজ্ঞানী ছিল, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তার পুরো জীবন বদলে গেছে। এরপর স্টিফেন গ্যাবিকে একটা হার দেয়, আর বেরান্ড বলে যে এটা তাদের তরফ থেকে একটা উপহার, যেন গ্যাবি তাদেরকে সারা জীবন মনে রাখে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়েস্টার্নের মৃতদেহ এখন শুধু মাশরুম আর গাছপালা দিয়ে ঢাকা রয়েছে। এরপর গ্যাবি আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখে। এবার সে দেখে যে একটা গাছ তার মুখের ভিতরে প্রবেশ করছে, আর ঠিক তখনই বেরান্ড তার মুখ চেপে ধরে এবং তাকে ঘুম থেকে উঠায়, কারণ সেই প্রাণীটা এখন তাদের ক্যাবিনের চারপাশে ঘুরছে। স্টিফেন তার তীর আর ধনুক উঠিয়ে নিয়েছিল। এদিকে বেরান্ড গ্যাবিকে সাবধান করে দেয় যেন সে কোনো আওয়াজ না করে, কারণ এই প্রাণীগুলো চোখে দেখতে পায় না, তারা শুধু আওয়াজ শুনতে পায়। পর একটা প্রাণী গ্যাবিকে আক্রমণ করতে আসে, আর সঙ্গে সঙ্গে ব্রান্ড সেখানে চলে আসে এবং সেটিকে মাঝখান থেকে কেটে। কিছুক্ষণের মধ্যে একটা মানুষের মতো দেখতে প্রাণী ক্যাবিনের ভিতরে ঢুকে পড়ে এবং স্টিফেন সঙ্গে সঙ্গেই তার দিকে তীর চালিয়ে দেয়। অন্য একটা প্রাণী ক্যাবিনের ভিতরে ঢুকে আসে এবং সে বেরান্ডের উপরে অ্যাটাক করে দেয়, যেটা দেখে যার ফলে সেই প্রাণীটা গ্যাবির দিকে আগাতে থাকে। পরে স্টিফেন সেই প্রাণীটার উপরে অ্যাটাক করে, আর বাবা আর ছেলে মিলে সেই প্রাণীটাকে তাদের ক্যাবিন থেকে বের করতে সফল হয়। তারপর স্টিফেন খেয়াল করে যে গ্যাবির মুখে রক্ত লেগে আছে। তাড়াতাড়ি গ্যাবির কাছে আসে এবং তার কাপড় পাল্টে দেয়, আর তার মুখে লেগে থাকা রক্তও মুছে দেয়। অন্যদিকে ব্যারেন্টও খেয়াল করে যে সে নিজেও আহত হয়েছে। এরপর ব্যারেন্ট গ্যাবিকে বোঝায় যে এই প্রাণীগুলো হচ্ছে হিউম্যানয়েড ফাঙ্গাস। এরা মানুষকে পছন্দ করে এবং তাদের ভিতরে সব। এটা শুনে গ্যাবি অনেক অবাক হয়। ব্র্যান্ড এটাও বলে যে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন প্রাণী। এরপর গ্যাবি আবার স্বপ্ন দেখে যে সে জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে আছে এবং কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। আর যখনই সেই লোকটা তাকে ছুঁয়ে দেয়, সঙ্গে ফাঙ্গাস তার গলায় জেগে ওঠে। আর এটা দেখে সে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে। জেগে উঠে সে দেখে যে স্টেফান তার পাশেই বসে আছে এবং তার অনেক প্রশংসা করছে। গ্যাবি তাতে অনেক ভালো প্রতিক্রিয়া দেয় এবং সে তার ফোনে তাদের একটা ছবি তোলে। এরপর সে স্টিফেনকে তার পুরাতন ছবিও দেখায়। হঠাৎ করে তখনই সেখানে ব্র্যান্ড আসে এবং সে গ্যাবিকে মনস্টার বলতে থাকে এবং তাকে বলে যে সেখান থেকে বেরিয়ে যেতে। এরপর ব্র্যান্ড আর স্টিফেন সেখান থেকে বেরিয়ে যায়, আর গ্যাবি তার ফোনের ভাঙা টুকরোগুলো জোড়া লাগাতে থাকে। তখনই সে সেখানে একটা বই খুঁজে পায় যেখানে কিছু নোট ছিল। ব্র্যান্ড আর স্টিফেন একটা গাছের কাছে গেছে, সেখানে ব্র্যান্ড তার রক্ত ঝরায় এবং সে গাছ থেকে নিয়ে একটা ফাঙ্গাস খায় এবং তার ছেলেকেও খাওয়ায়। তারপর আমরা লক্ষ্য করি যে ব্র্যান্ডের যে ঘাটা ছিল সেটা একা একাই ঠিক হতে থাকে। তারপর ক্যাবিনে এসে সে দেখে যে গ্যাবি তার বইটা পড়ছে। তারপর তার নজর পড়ে গ্যাবির হাতের দিকে, যেটা সংক্রমিত লাগছিল। এটা দেখে ব্যারেন্ট অনেক চিন্তায় পড়ে যায়, আর সে তাকে বাড়ি থেকে না। তারপর হঠাৎই বাইরে থেকে কিছু আওয়াজ আসে, যেটা শুনে ব্র্যান্ড বাইরে বের হয় দেখতে। এরপর স্টিফেন জঙ্গলের ভিতরে যে ফাঙ্গাসটা খেয়েছিল সেটা গ্যাবির হাতে লাগিয়ে দেয় এবং তাকে জড়িয়ে ধরে। এটা দেখে গ্যাবি বলে যে সে সারা জীবন তাকে মনে রাখবে। পরে ব্র্যান্ড ফিরে আসে এবং সে গ্যাবিকে বলে যে এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে। গ্যাবি স্টিফেনকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলল, কিন্তু
ব্রান্ড তাতে কোনো প্রতিক্রিয়া দেয় না এবং যাওয়ার পথে গ্যাবি ওই টর্চ খুঁজে পায়। বাট এটা দেখে সে ফাঙ্গাসদের ডেরার দিকে চলে যেতে শুরু করে। ব্যান্ড তাকে সতর্ক করে যে ওদিকে যেও না, কিন্তু গ্যাবি তার কথা না শুনে সামনে আগাতে থাকে এবং ব্র্যান্ডও কোনো উপায় না পেয়ে তার পিছনে যেতে শুরু করে। কিছুদূর এগিয়ে গ্যাবি একটা সিকিউরিটি ক্যামেরা পায় এবং সেটার মেমোরি কার্ড বের করে নেয়। এরপর সে ওয়েস্টার্নকে দেখতে পায়। তার পুরো শরীর অনেক ফাঙ্গাস দিয়ে ঢাকা পড়ে গেছে। ওয়েস্টার্নকে ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ওয়েস্টার্ন জেগে ওঠে। এরপর ওয়েস্টার্ন গ্যাবিকে রিকোয়েস্ট করে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু গ্যাবি সেটা করতে রাজি হয় না। সে বলে যে সে তাকে হসপিটালে নিয়ে যাবে আর সে ভালো হয়ে যাবে। এরপর গ্যাবি ব্র্যান্ডকে জিজ্ঞাসা করে যে ওয়েস্টার্নকে সাহায্য করার কোনো উপায় আছে কিনা। উত্তরে ব্র্যান্ড ওয়েস্টার্নকে একটা তীর দেয় আর ওয়েস্টার্ন নিজের মৃত্যুকে বেছে নেয়। তা শুনে অনেক হিউম্যানাইজ ফাঙ্গাস সেখানে চলে আসে। এটা দেখে ব্র্যান্ড গ্যাবিকে বলে যে তুমি দ্রুত এখান থেকে চলে যাও। তারা দুজনেই দ্রুত ক্যাবিনে ফিরে আসে। স্টিফেন গ্যাবিকে দেখে অনেক খুশি হয়। এরপর ব্র্যান্ড ক্যাবিনের সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয়। এরপর গ্যাবি রাতে আরেকটা স্বপ্ন দেখে। আর ঘুম ভাঙতেই সে খেয়াল করে যে ফাঙ্গাস তার শরীরে দ্রুত বাড়ছে। সে ব্যারনকে বলে যে সে বুঝতে পেরেছে যে তার কাছে এসব ফাঙ্গাসের সংক্রমণ আটকানোর জন্য ওষুধ আছে। কিন্তু ব্যারন তার কথার কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে উঠে চলে যায়। গ্যাবি স্টিফেনকে জিজ্ঞাসা করে যে তার বাবা কোথায় গেল। স্টিফেন উত্তর দেয় যে তার বাবা প্রার্থনা করতে গেছে। এরপর গ্যাবি স্টিফেনকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। স্টিফেন গ্যাবিকে জানায় যে তার মা জঙ্গলে থাকে। এরপর গ্যাবি স্টিফেনকে তার সঙ্গে শহরে যেতে রাজি করে ফেলে। পরদিন ব্র্যান্ড পরদিন ব্র্যান্ড তার ছেলেকে নিয়ে আবার জঙ্গলে যায় এবং সেখানে গিয়ে সে তার ছেলেকে একটা মাশরুম খেতে দেয়। অন্যদিকে গ্যাবির ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়ছিল। যখন স্টিফেন আর ব্র্যান্ড বাড়িতে ফিরছিল, ব্র্যান্ড খেয়াল করে যে তার ছেলে খুব দ্রুত বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। আসে এবং এসে এসে গ্যাবিকে কিস করে দেয়। আসলে এটা ছিল গ্যাবির মুখে সেই গ্যাবির মুখে সেই মাশরুমটা দেয়া। দেখে ব্র্যান্ড কিছু বলে না আর সে গ্যাবিকে জিজ্ঞাসা করে যে সে কি এখন যাওয়ার জন্য প্রস্তুত। গ্যাবি খেয়াল করে যে ওষুধটা কাজ করছে আর সে ব্র্যান্ডকে বলে যে সে এখানে আরো কিছুদিন থাকতে চায়। এটা শুনে ব্র্যান্ড চুপচাপ সেখান থেকে চলে যায় আর সে স্টিফেন অনেক খুশি হয় আর সে গ্যাবিকে তীর চালানো শেখানো শুরু করে। তারপর একদিন সে গ্যাবিকে সেই গাছের কাছে নিয়ে যায়। এই গাছটা গ্যাবি স্বপ্নে দেখেছিল। এরপর ক্যাবিনে ফিরে গ্যাবি ব্র্যান্ডকে বলে যে সে তার ধর্ম সম্পর্কে জানতে চায়, যেটা সে বিশ্বাস করে। এটা দেখে ব্র্যান্ড কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু শেষমেশ সে গ্যাবিকে তার ধর্ম সম্পর্কে জানাতে রাজি হয়। এরপর স্টিফেন গ্যাবির মুখে একটা লাল রং লাগিয়ে দেয় আর ব্র্যান্ড তার মুখে কিছু একটা হঠাৎ করেই একটা আলাদা দুনিয়ায় চলে যায়, যেখানে সে অনেক অদ্ভুত আর রহস্যময় জিনিস দেখতে পায়। গ্যাবি দেখে যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে একটা জলের ধারে শুয়ে আছে আর সেই জল থেকে একটা ছেলে উঠে আসে। সেই ছেলেটা ছিল স্টিফেন আর সেও নগ্ন ছিল। এরপর দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সেখানে গ্যাবি এই সবকিছুর আনন্দ নিচ্ছিল। তারপর সে আবারও সেই গাছটার কাছে জেগে ওঠে আর সেখানে সে অনেক ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায়। এর সঙ্গে এর সাথেই তার ঘুম ভেঙে যায় আর সে আবারও আসল দুনিয়াতে ফিরে আসে। গ্যাবি ব্রায়ানকে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল। ব্রায়ান বলে যে সে স্বপ্নের মন্দিরে ছিল আর সেখানে 4 ঘন্টা কেটে গেছে। গ্যাবি বলল যে তার মনে হয়েছিল যে কয়েক মাস কেটে গেছে। ব্রায়ান জিজ্ঞেস করলো যে সে তাকে কি বলেছিল, কিন্তু গ্যাবি কিছুই বুঝতে পারে না। তারপর তারপর সে স্টিফেনের দিকে তাকায় এবং তার মনে হয় যে এগুলো সবই একটা স্বপ্ন ছিল। এরপর পরদিন সকালে ব্রায়ান আবারও গ্যাবিকে জিজ্ঞাসা করে যে সে স্বপ্নে কি দেখেছিল, ওই জিনিসটা কি চায়। আর তারপর আমরা বুঝতে পারি যে মনস্টারটা ব্র্যান্ডের ছেলে জীবন নিতে চায়, কিন্তু ব্র্যান্ডের এত সাহস ছিল না যে সে তার। এরপর আমরা দেখি স্টিফেন আর গ্যাবি আরো কাছাকাছি চলে এসেছে আর ব্র্যান্ড অনেক চিন্তায় পড়ে যায় যে এখন তার কি করা উচিত। রাতে যখন ঘুরতে যায় সুযোগ পেয়ে
গ্যাবি স্টিফেনকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু পথে যেতে তাদের ব্র্যান্ডের সঙ্গে দেখা হয়ে যায়। ব্র্যান্ড বুঝতে পারে না যে তার ছেলে তাকে ছেড়ে কেন চলে যেতে চাইছে। এরপর গ্যাবি ব্র্যান্ডকে আটকানোর জন্য তার গলায় ছুরি ধরে এবং তাকে বলে যে সে তার বইটাকে চুরি করে নিয়েছে, যেটাকে সে দুনিয়ার সামনে দেখিয়ে দেবে। তারা সেখান থেকে পালাতে শুরু করে। তখনই ব্র্যান্ড তার ছেলেকে বলে যে বাইরের দুনিয়াতে তার জন্য কিছুই নেই। সে স্টিফেনকে বলে যে এখন যদি সে তাকে ছেড়ে চলে যায় তাহলে তার মায়ের আত্মত্যাগ সম্পূর্ণ ব্যর্থ যাবে। এটা শুনে স্টিফেন তার বাবার কাছে ফিরে আসে। এটা দেখে গ্যাবি একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে তার কিছু অদ্ভুত মনে হয়, তাই সে আবার ফিরে যেতে শুরু করে। অন্যদিকে স্টিফেন তার বাবাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে। ব্র্যান্ড তাকে বলে যে তারা আত্মত্যাগ করতে যাচ্ছে। পথেই গ্যাবি একটা হিউম্যানাইজ ফাঙ্গাসকে দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে যায় এবং একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে ব্র্যান্ড তার ছেলেকে নিয়ে সেই গাছের কাছে পৌঁছায় এবং সে তার ছেলেকে বোঝায় তাদের আত্মত্যাগ করতে হবে, আর এখন আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি নিতে হবে। এরপরে ব্র্যান্ড তার ছেলের উপরে আক্রমণ করে দেয়। গ্যাবি সেই হিউম্যানিয়াস ফাঙ্গাসটাকে তীর মেরে দেয় এবং স্টিফেনকে সাহায্য করতে তার দিকে দৌড়ায়। স্টিফেন এতক্ষণে তার বাবার প্ল্যান বুঝতে পারে এবং সে তার বাবার সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সেই গাছটা স্টিফেনকে ধরে ফেলেছিল। আর তখনই সেখানে গ্যাবি এসে পৌঁছায় আর সে ব্র্যান্ডের দিকে তীর ছুঁড়ে মারে, কিন্তু সেটা খুব একটা ভালো কাজে দেয় না। এরপর ব্র্যান্ড গ্যাবির উপরে অ্যাটাক করে দেয়, আর তখনই পেছন থেকে স্টিফেন এসে তার বাবার উপরে আক্রমণ করে দেয়। স্টিফেন আর ব্র্যান্ডের মধ্যে মারামারি চলছিল, ঠিক সেই সময় একটা ফাঙ্গাস গ্যাবির কাছে চলে আসে। স্টিফেন আবার গ্যাবির কাছে আসে এবং ফাঙ্গাসটার সাথে লড়াই করে সে সেই ব্র্যান্ড সুযোগ পেয়ে গ্যাবিকে মারার চেষ্টা করে, কিন্তু স্টিফেন তখনই পেছন থেকে এসে তাকে ছুরি মেরে দেয়। তারপর দুজনই সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে তাদের ক্যাবিনে চলে আসে। গ্যাবি যখন শাওয়ার নিচ্ছিল তখনই সে আরেকটা স্বপ্ন দেখে, যেখানে সে দেখে যে সে ফাঙ্গাসে সংক্রমিত হয়ে আছে। আর এদিকে ব্র্যান্ড নিজেকে ফাঙ্গাসের সংক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষমেশ সেও সংক্রমিত হয় এবং এদিকে গ্যাবিও সেই ফাঙ্গাসের অ্যাটাকে সংক্রমিত হয়ে গেছে। গ্যাবি স্টিফেনকে বোঝায় যে এখন তার সময় হয়েছে বাইরে বের হওয়ার, দুনিয়াকে দেখার। আর স্টিফেনও গ্যাবির কথা মেনে নিয়ে সেই অভিশপ্ত জঙ্গল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সে শহরে চলে আসে এবং শহরের লাইফস্টাইলের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। সে এখানে অনেক সেফ ফিল করছিল, কিন্তু সে বুঝতে পারে না যে যে জিনিসটাই সে ছোঁয় সেটাই সে সংক্রমিত হয়ে যায়। আর এর সঙ্গে এই মুভিটা এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। গল্পটা যদি ভালো লেগে থাকে তো এরকম আরো অনেক গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী গল্প শোনার জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।